হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন থেকে যারা আমাদের গল্প ইউটিউবে দেখেন তাদের জন্য গুড নিউজ। আমরা এখন থেকে এফবি পেজেও দিচ্ছি। সবাই এফবিতে যেয়ে সার্চ করুন আলম এক্সপ্রেস এলটিডি। ফার্স্টে যেই পেজ আসবে এইটাই আমাদের। আর পেজটাতে ফলো লাইক করে সাথে থাকবেন। আর আমাদের পেজটাকে বড় করার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা সব থেকে বেশি প্রয়োজন। ধন্যবাদ। নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন। কি রে মা, আর কতদিন এভাবে চলবে? বিয়ের সাথে কি কিছু করতে হবে না নাকি? এভাবে আর কতদিন? সংসারের টানাপোড়েন, আর তার মধ্যেও তোর ভাইয়ের ওপর পুরো সংসারের দায়িত্ব পড়ে আছে। সে একা আর কতদিন সামলাবে? আমি কি করব মা? আমি কি ইচ্ছে করে তোমাদের ঘাড়ে বসে আছি? দেখছো তো আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। পড়াশোনাটা অন্তত শেষ করতে দাও, কিছু তো একটা করবই। তাছাড়া এমন তো নয় আমি তোমাদের উপর নিজের পুরো দায়িত্ব দিয়ে রেখেছি। কেবল থাকা আর 3 বেলা খাওয়া ভাতে বাকি সবই নিজের ওপর রেখেছি। পড়াশোনার খরচ, হাত খরচ কিছুই তো চাই না তোমাদের কাছে। জানি যেটুকু করছো সেটাই অনেক, কিন্তু আমি যদি পারতাম সেটুকু বোঝাও তোমাদের উপর চাপাতাম না। আর কয়টা দিন একটু কষ্ট করো, একটু সময় দাও আমায়। পরীক্ষাটা শেষ হলেই কিছু একটা ব্যবস্থা করব আমি। দরজার সামনে থেকে ছায়ার ভাবি আলেয়া এতক্ষণ সব শুনছিল। সে ধুম করে ঘরে ঢুকে উঠল। হ্যাঁ, সেই তো। পরীক্ষা শেষ হতে হতে আমরা শুকিয়ে মরি। বিয়ের পর থেকে এটাই শুনছি যে পড়া পড়া আর পরীক্ষা। এখনো তোমার পরীক্ষাই শেষ হলো না। এতই যখন পড়াশোনার ইচ্ছা তখন বিয়ে করে বরের ঘরে গিয়েই করো না। আমাদের ঘাড়ে কেন বসে আছো ভাই? তোমার যা বয়স সেই বয়সে তো তোমার ছেলে মেয়ে স্কুলে পড়ার কথা, অথচ সেই জায়গায় তুমি এখনো আমাদের ঘাড়ে বসে খাচ্ছ আর পড়াশোনার দোহাই দিয়ে দিন পার করছো। ছায়ার বেশ রাগ হচ্ছে আলিয়ার এমন গা জ্বালানো কথাগুলো শুনে। আয়েশা বেগম মুখ চুপসে বসে আছেন, কিছু বলার নেই তার। কারণ তিনিও এখন ছেলের ঘাড়ে বসে খাচ্ছেন। তাই ছেলের বউ যদি হাজারটা কথাও শোনান তাতেও কিছু করার নেই তার। তিনি নিজেই এখন অসহায় পরিবারে, কারণ তার স্বামীর কোনো আয় নেই। ছায়াও যতটা সম্ভব নিজেকে আটকে রাখে আলেয়ার সাথে তর্ক বিতর্কে যাওয়ার থেকে, কিন্তু মাঝে মাঝে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সে আর নিজেকে সামলাতে পারে না। তেমনি আজও তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আলেয়ার উদ্দেশ্য করে বলল, তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে তোমাদের ঘাড়ে বসে আছি? আমার পরীক্ষার সময় না হলে আমি কি করব? পরীক্ষাটা তো আর আমার সময় সুযোগ বুঝে হবে না, তাই না? তাছাড়া বারবার খোটা কেন দাও এত? কি এমন খেয়ে ফেলেছি তোমাদের? তোমার বর কি আমার ভাই না? আমার কি 2 বেলা 2 মুঠো ভাত খাওয়ার অধিকারও নেই তার ঘরে? না, নেই। কারণ তুমি আর এখন ছোট নেই। তোমার উচিত বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হওয়া আর আমাদের মুক্তি দেওয়া। এত বিয়ে এসেছে এই পর্যন্ত, কেন বিয়ে করতে চাও না? ভাইয়ের ঘাড়ে বসে খাওয়ার জন্য? ছায়া রেগে গিয়ে বলল, হ্যাঁ তাই। তাতে তোমার কোনো সমস্যা আছে? থাকলেও আমার কিচ্ছু করার নেই এখন, সরি। কি বললে? এত বড় কথা? মা, দেখছেন আপনার মেয়ে আপনার সামনে আমার সাথে কেমন বেয়াদবি করছে। আজ আসুক আপনার ছেলে, সব বলবো আমি, দেখবেন। হ্যাঁ বলো, আর সাথে নিজে কি কি বলেছো সেগুলোও বলো। আয়েশা বেগম এবার ছায়াকে ধমক দিয়ে বললেন, তুই থাম ছায়া, কি শুরু করলি? ও তোর বড় ভাইয়ের বউ। তাছাড়া ও যা খুশি বলতে পারে, কারণ তোর ভাই এখন ওর স্বামী। আমরা এখন এই পরিবারের আগাছা ছাড়া কিছুই না। তাই ও যাই বলুক না কেন, আমাদের সবগুলো হজম করতে হবে যদি এখানে থাকতে চাস। আর না হলে বিয়ে শাদী করে চলে যায় এখান থেকে। আমার এসব আর ভালো লাগছে না। এই বয়সে এসে তোর জন্য আর কত কি সহ্য করবো বলতো? মা, তুমিও আমার কথা শোনাচ্ছ?
এতটাই বোঝা হয়ে গেছে তোমাদের? তা নয় তো কি, বোঝাই হয়ে আছিস, তাই যত তাড়াতাড়ি পারিস মুক্ত কর আমাদের। বলেই আয়েশা বেগম উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। তা দেখে আলেয়া একটা মুচকি হাসি মেরে ছায়ার ঘর থেকে বেরিয়ে গেল। টিউশনি করে পার্কের রাস্তা দিয়ে বিকেলে বাড়ি ফিরছিল ছায়া। পার্কের মাঝখান দিয়ে শর্টকাট, তাই মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল সে। হঠাৎ তার চোখ পড়ল কিছু দূরে বেঞ্চিতে বসে থাকা এক বয়োজ্যেষ্ঠা ব্যক্তির দিকে। লোকটা হয়তো বসে পেপার পড়ছিল, কিন্তু হঠাৎই হয়তো তার শরীরটা খারাপ করেছে। লোকটাকে দেখে মনে হচ্ছিল যে কোনো সময়ই তিনি বেঞ্চ থেকে পড়ে যেতে পারেন। প্রচুর ঘাম হচ্ছে লোকটার, কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে। লোকটার আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ছায়া দ্রুত লোকটির দিকে এগিয়ে যায় এবং লোকটিকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। লোকটি ছায়াকে দেখে যেন কিছুটা আশার আলো খুঁজে পেলেন। তিনিও অস্পষ্ট স্বরে বারবার পানি চাইতে লাগলেন তার কাছে। ছায়ার ব্যাগে সবসময় একটা পানির পট থাকে। সে দ্রুত পানির পটটা বের করে তার মুখ খুলে লোকটাকে খাইয়ে দিল। এতে যেন লোকটা খানিকটা স্বস্তি পেল, কিন্তু তার চোখে মুখের অবস্থা ভালো না থাকায় ছায়া পানির পটটা লোকটাকে এগিয়ে দিল চোখে মুখে পানি দেওয়ার জন্য। লোকটা কাঁপা কাঁপা হাতে পানির পটটা নিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল, আর তারপর মাথাতেও খানিকটা পানি নিয়ে নিল। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে লম্বা লম্বা কয়েকটা শ্বাস ছেড়ে চোখ খুললেন তিনি। ছায়ার দিকে পানির পটটা এগিয়ে দিয়ে বেশ কৃতজ্ঞতার সাথে বললেন, কে মা তুমি? আমার প্রাণ বাঁচালে। ছায়া মিষ্টি হেসে বলল, প্রাণ বাঁচানোর ক্ষমতা আমার নেই চাচা, ওই ক্ষমতা কেবলই আল্লাহর। আমি কেবলই উসিলা বলতে পারেন। তা আপনার কি হয়েছিল চাচা? এখন সুস্থ লাগছে তো শরীর? জমির সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আল্লাহর দয়ায় ভালো লাগছে খানিকটা। তা তোমার নামটা তো বললে না। আমার নাম ছায়া। টিউশনি করে বাড়ি ফিরছিলাম এদিক দিয়ে, তখনই আপনাকে দেখতে পেয়ে এগিয়ে এলাম। আপনার বাড়ি কোথায় চাচা? আপনার সাথে কেউ আসেনি? একা বাড়ি যেতে পারবেন তো? না, সাথে কেউ আসেনি। বিকেলে প্রায় এদিকে হাঁটতে বের হই, আজও তাই। কিন্তু হঠাৎ শরীরটা খারাপ করে উঠলো, আর তুমিও ফেরেস্তার মতো হাজির হলে। ওহ, তোমাকে তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি রিটায়ার্ড পুলিশ কমিশনার জমির আলী সরকার। তুমি কি করো মা? আমি তো পড়াশোনা করি চাচা, এইবার বিসিএস দেব, দোয়া করবেন আমার জন্য। ওহ আচ্ছা আচ্ছা, অবশ্যই দোয়া করি বড় হও অনেক। তা কোন বিভাগ থেকে বিসিএস দিচ্ছ? প্রশাসন। আমারও অনেক দিনের ইচ্ছা একজন নারী পুলিশ অফিসার হওয়ার। বাবারও তাই ইচ্ছে ছিল আমার ছোটবেলা থেকে। বাহ বাহ, খুব ভালো। যাক, ভালো হলো তোমার সাথে পরিচিত হয়ে। আমার বাড়িতে এসো না একদিন, বিসিএস নিয়ে অনেক কিছু জানতে পারবে। তাছাড়া আমার দীর্ঘ কর্মজীবী সম্পর্কে জেনেও অনেক কিছু শিখতে পারবে। পারলে আজই চলো। আমার শরীরটা তো ভালো নেই, আমাকে বাড়িতেও পৌঁছে দিলে আর কিছুক্ষণ গল্পও হলো। তোমার চাচিও খুব খুশি হবে বুঝলে। সারাক্ষণ একা থাকে তো বাসায়, গল্প করার জন্য কাউকে পেলে খুব খুশি হবে। ছায়া মিষ্টি হেসে বলল, ঠিক আছে চাচা, তবে আজ শুধু আপনাকে বাড়ি পৌঁছে দেব, গল্প করার টাইম হবে না। বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি। অন্য কোনো দিন সময় করে আপনার সাথে গল্প করতে যাব, কেমন? সত্যি বলছো তো? জি চাচা, সত্যি বলছি। অন্য কোনো একদিন আসবো গল্প করতে। এখন চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি আপনার বাড়িতে। কিরে মা, বাড়িতে ফিরতে এত দেরি কেন করলি? আসলে মা, আজ বাড়ি ফেরার পথে এক কাণ্ড ঘটে গেছে, যার কারণে একটু লেট হয়ে গেছে। কাণ্ড? কি কাণ্ড শুনি? কোনো সমস্যা হয়নি তো? চিন্তা করো না মা, আমার কোনো সমস্যা হয়নি। তুমি শান্ত হয়ে বসো, আমি পুরো ঘটনাটা খুলে বলছি। ঠিক আছে, বসছি। বল এবার কি হয়েছিল? ছায়া তার মাকে ফেরার পথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা খুলে বলল। আয়েশা বেগম আফসোসের সাথে বললেন,
ইস, যদি তুই ঠিক সময় ওইখানে না পৌঁছাতি আর লোকটার কিছু হয়ে যেত, তাহলে কি হতো বলতো? চিন্তা করো না মা, কিচ্ছু তো হয়নি, এটাই খুশির বিষয়। জানো, লোকটা একজন রিটায়ার্ড পুলিশ কমিশনার। তিনি আমার তার বাড়িতে তার আর তার ওয়াইফের সাথে গল্প করার জন্য ইনভাইট করেছে। বলেছে বিসিএস সম্পর্কে অনেক কিছু বলবে, আর পুলিশের চাকরির ব্যাপারেও তিনি আমাকে সাহায্য করতে পারেন। তাই নাকি? বাহ, তাহলে তো খুব ভালো। একজন ভালো মানুষের সাথেই পরিচয় হলো। বল, দেখ লোকটা তোর কোনো উপকার করতে পারে কিনা। ঠিক আছে, হাত মুখ ধুয়ে। ঠিক আছে। ছায়া এখন প্রায় সময় পেলে জমির সাহেবের বাড়িতে গিয়ে জমির সাহেব এবং তার স্ত্রী শায়লা রহমানের সাথে চুটিয়ে আড্ডা দিয়ে আসে। জমির রহমানের স্ত্রী ছায়াকে বেশ পছন্দ করেন। তিনি ছায়াকে একদম নিজের মেয়ের মতোই আদর করেন। জমির সাহেব আর শায়লা রহমানের কোনো মেয়ে নেই। তাদের একমাত্র ছেলে জামিল লন্ডনে থাকে চাকরির সুবাদে। সে একজন ইঞ্জিনিয়ার। সে তার বাবা মাকে অনেকবার করে তার কাছে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু জমির সাহেব নিজের দেশ আর দেশের মাটি ছেড়ে কোথাও যেতে চাননি। আর এই জন্যই শায়লা রহমানকেও বাধ্য হয়েই নিজের একমাত্র ছেলের থেকে দূরে সরে থাকতে হচ্ছে। এর জন্য অবশ্য জমির সাহেবের সাথে প্রায়ই তার বাক বিতর্ক হয়, কিন্তু পরিশেষে তিনি তার স্বামীর ইচ্ছেটাকেই প্রাধান্য দেন। যাই হোক, প্রায় 2 বছর পর জামিল দেশে ফিরে চলে এসেছে। শায়লা রহমান এবার ঠিক করে নিয়েছেন যে ছেলে দেশে ফিরলেই এবার ছেলেকে বিয়ে করিয়ে দেবেন, কারণ ছেলের বয়স তো কম হচ্ছে না, আর তাদেরও বয়স হয়ে গেছে। কখন কি হয় বলা তো আর যায় না। তাই একমাত্র ছেলেকে এবার বিয়ে দিয়ে নিশ্চিত হতে চান তিনি। জমির সাহেবও শায়লা রহমানের সাথে একমত। ছায়া বাড়ি থেকে বের হচ্ছিল মাত্র, তখনই জমির সাহেবের ফোন এলো তার কাছে। ছায়া জমির সাহেবের নামটা দেখে মিষ্টি হেসে ফোনটা রিসিভ করে কানে দিয়ে প্রথমেই সালাম দিল জমির সাহেবের উদ্দেশ্যে। জমির সাহেব ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বলে উঠলেন, কোথায় আছে মা? ছায়া জবাব দিল, জি চাচা, আমি তো বাড়িতে, মাত্রই কোচিংয়ের উদ্দেশ্যে বের হলাম। আচ্ছা আচ্ছা, তাহলে সাবধানে কোচিংয়ে যেও। আর শোনো, আজ বিকেলে তোমাকে একবার আমাদের বাড়িতে আসতে হবে মা, তোমার চাচির জরুরি তলব, বুঝলে? তাই নাকি চাচা? কিন্তু হঠাৎ জরুরি তলবের কারণ কি জানতে পারি? সেটা এসে তোমার চাচির থেকে জেনে নিও। আমি এখন কিছু জানি না। তোমার চাচি বলেছে তুমি এলে তোমার সামনে যা বলার বলবে। মনে হচ্ছে কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছে। ছায়া মিষ্টি হেসে বলল, ও আচ্ছা, ঠিক আছে, চাচি যখন বলেছে তখন তো আসতেই হবে। আমি বিকেলে আসছি চাচা। হ্যাঁ, চলে এসো। আর সাবধানে কোচিংয়ে যেও। রাস্তায় কোনো সমস্যা হলে ডিরেক্ট আমাকে কল করবে। রিটায়ার্ড হলেও একবারে অকাজের হয়ে যায়নি। ছায়া খানিকটা উচ্চ শব্দে হেসে বলল, ঠিক আছে চাচা, চিন্তা করবেন না, কোনো সমস্যা হবে না। আর হলে আমি অবশ্যই আগে আপনাকেই ফোন করব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, শুনে নিশ্চিত হলাম। তাহলে রাখছি এবার। ঠিক আছে চাচা, রাখুন। বিকেলে ছায়া জমির সাহেবের বাড়িতে যেতেই শায়লা রহমান দরজা খুলে দিলেন তাকে। ছায়া হাসি মুখে ভেতরে ঢুকতেই শায়লা রহমান দরজা বন্ধ করে ছায়াকে হাত ধরে টেনে নিয়ে সোফায় বসালেন। ছায়া অবাক হয়ে বলল, কি হয়েছে চাচি, আজ এত জরুরি তলব করলেন? চাচা বললেন তিনিও নাকি জানেন না আপনি আমায় কেন ডেকেছেন। হ্যাঁ, ঠিকই বলেছে তোমার চাচা। আসলে কারণটা সরাসরি তোমাকেই বলতে চেয়েছিলাম আমি। তোমার চাচার সাথে পরে এ নিয়ে কথা বলা যাবে, তার আগে তোমার সাথে কথা বলার দরকার মনে করেছি, তাই তোমাকে এত জরুরি তলব। ও আচ্ছা, তা কি ব্যাপারে কথা বলতে চাইছেন চাচি? কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কিছু না, আবার খুবই গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। ঠিক আছে চাচি, তাহলে বলে ফেলুন কি ব্যাপারে কথা বলতে চাইছেন। শায়লা রহমান ছায়ার হাতটা ধরে বলে উঠলেন, তুমি তো জানোই মা, আমার একটা মাত্র ছেলে বিদেশে পড়ে আছে। তার বয়স যথেষ্ট হয়েছে বিয়ে করার জন্য। কিছুদিন পরই সে ছুটিতে দেশে ফিরবে। আর আমার ছেলের সম্পর্কে তো তোমাকে আগেই সবকিছু বলেছি, তাই না?
হ্যাঁ বলেছিলেন তো, কিন্তু তাতে কি হয়েছে? আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাইছি এবার সে দেশে ফিরলেই। আর আমি এমন একটা মেয়েকে চাই আমার ঘরের বউ করে আনতে, যে আমার ঘর আর আমার ছেলের জীবন দুটাই আলোকিত করে রাখবে। তাই এক্ষেত্রে অচেনা অজানা মেয়ের থেকে চেনা জানার মধ্যে একটা মেয়ের ভালো তালাশ পেলেই আমার অনেক ভালো হতো। আমার অনেক দিনের ইচ্ছে, কিন্তু তোমাকে দেখার পর থেকে আর তোমার সাথে মেশার পর থেকে আমার তোমাকে বেশ ভালো লেগেছে মা। তোমার চাচারও তোমাকে খুব পছন্দ, সেটা আমি জানি। তাই আমার ইচ্ছা তুমি আমার ছেলের বউ হয়ে আমার ঘরে এসো। কি মা, আসবে না? ছায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল শায়লা রহমানের দিকে। তার কোনো রিয়াকশন না পেয়ে শায়লা রহমান ছায়ার গালে হাত রেখে বললেন, কি হলো মা, চুপ করে আছো কেন? কিছু তো বলো। আমাদের কি তোমার পছন্দ না, নাকি আমার ছেলেকে দেখোনি তাই কিছু বলতে পারছো না? ছায়া দ্রুত বলে উঠল, না না চাচি, তেমন কিছু না। কিন্তু চাচি, আপনি তো জানেনই আমার একটা লক্ষ্য আছে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমার বাবা মায়ের জন্য কিছু করতে চাই। তাই এই মুহূর্তে বিয়ের কোনো চিন্তা ভাবনা আমার নেই আসলে। আমি জানি মা, তোমার একটা স্বপ্ন আছে, কিন্তু বিশ্বাস করো, আমার ছেলেকে বিয়ে করলে তোমার স্বপ্ন কিন্তু ভেঙে যাবে না, বরং তোমার স্বপ্নের পথটা আরো সহজ হবে। আমি, তোমার চাচা এবং আমাদের ছেলে, আমরা সবাই তোমার সাথে থাকব এবং তোমার স্বপ্ন পূরণে সাহায্য করব। তুমি বিয়েতে রাজি হয়ে যাও শুধু। তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের, এইটুকু ভরসা তো করতেই পারো, তাই না? কিন্তু চাচি। ছায়াকে কথাটা শেষ করতে না দিয়েই শায়লা রহমান বলে ওঠেন, দেখো মা, আমার কোনো মেয়ে নেই, আমি তোকে নিজের মেয়ের মতো দেখি। আমার একটা মাত্র ছেলে, তার বউকে আমি বউ না, নিজের মেয়ের মতো করে আগলে রাখবো। তুই হতে চাস না আমার মেয়ে? তোর মতো এত মিষ্টি একটা মেয়ের মা হওয়ার সুযোগ দিবি না আমায়? ছায়া মাথা নিচু করে নিল। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। শায়লা রহমান ছায়ার নীরবতা দেখে মৃদু হেসে বললেন, আমি কি জোরপূর্বক কিছু করছি? দেখ, জোরাজুরি না। তুই মন থেকে না চাইলে আমি তোকে জোর করব না। তুই বরং সময় নেই, সময় নিয়ে ভেবে আমায় জানা। তুই হ্যাঁ করলেই আমি তোর চাচার সাথে কথা বলে জামিলের সাথে কথা বলবো। তারপর তোর বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। তার আগে তোর মতামত চাই আমার। দেখ, তোর যদি ভেবেচিন্তে মনে হয় তুই বিয়েটা করবি, তাহলে বলবি, আর না হলেও আমায় বলবি। আমার ছেলের সাথে বিয়ে না হলেও কিন্তু তোকে ভুলে যাব না। তুই এতদিন যেমন আমার বাড়িতে আসতি যেতি, ঠিক তেমনই আসবি, যাবি, গল্প করবি, কেমন? ভুলেও যেন আমায় ভুলে যাস না। ছায়া মৃদু হেসে বলল, আপনি আসলে অনেক ভালো চাচি, তাই আপনার এই চাওয়াটা ফেরত দেওয়ার মতো দুঃসাহস আমার হচ্ছে না। শায়লা বেগম বেশ খুশি হয়ে বললেন, সত্যি বলছিস তো? তুই রাজি? ছায়া মাথা নেড়ে বলল, আমার কোনো আপত্তি নেই যদি আমার পরিবারে কোনো আপত্তি না থাকে, কিন্তু আমার মনে হয় সব কিছুর আগে আপনার ছেলের মতামত জেনে নেওয়া উচিত। সবচেয়ে বড় কথা, আমি কিন্তু নিজের দেশ ছেড়ে কোথাও যেতে রাজি না। তাই আপনার ছেলে এটা মানবে কি না সেটাও তো জেনে নেওয়া দরকার, তাই না? উনি যদি চায় ওনার ওয়াইফ ওনার সাথেই বিদেশ থাকবে, তাহলে আমার মনে হয় আপনাদের জন্য কাউকে দেখাই ভালো হবে। কারণ আমি আমার মা বাবাকে ফেলে অত দূরে গিয়ে থাকতে পারবো না। তুই এ নিয়ে চিন্তা করিস না, আমি জামিলের সাথে কথা বলবো আর ওকে বোঝাবো। আর যদি ওর আপত্তি থাকে তাহলে আমি তোদের কাউকে জোর করব না, ঠিক আছে? ঠিক আছে চাচি। আচ্ছা তুই বস, আমি তোর জন্য ব্যানানা কেক বানিয়েছি, নিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচি। শায়লা রহমান উঠে চলে গেলেন কিচেন রুমে ছায়ার জন্য তৈরি করা কেক নিয়ে আসতে। এক সপ্তাহ পর জামিল দেশে ফিরেছে। জামিল দেশে ফিরতেই শায়লা রহমান ছায়াকে ডেকে আনে জামিলের সাথে পরিচয় করিয়ে দিতে। তিনি চাইছিলেন আগে জামিল ছায়াকে সরাসরি দেখুক, তারপর তিনি বিয়ের কথা তুলবেন। তার ভাবনা, ছায়া এমন একটা মেয়ে যাকে জামিল পছন্দ না করে পারবেই না।
তাই অতি কনফিডেন্টের সাথে তিনি লাঞ্চে ছায়াকে ডাকেন তাদের সাথে লাঞ্চ করার জন্য এবং সেই সাথে জামিলের সাথে দেখা করানোর জন্য। ছায়া অবশ্য আসতে খুব সংকোচ বোধ করছিল, কিন্তু সায়রা রহমানের কড়া আদেশ না এসে থাকতে পারেনি সে। যাই হোক, সবাই মিলে তারা লাঞ্চ করার পর টুকটাক গল্প করে ছায়া বাড়ি চলে যায়। এর মধ্যে জামিলের সাথে ছায়ার কেবলই হাই হ্যালো টাইপের কথাবার্তাই হয়েছে, এর বাইরে জাস্ট পড়াশোনার ব্যাপারে টুকটাক কথা হয়েছে। বেশিরভাগ কথা শায়লা রহমান আর জমির সাহেবই তুলেছেন। যাই হোক, ছায়া চলে যাওয়ার পর শায়লা রহমান ছেলের উদ্দেশ্যে জিজ্ঞেস করে উঠলেন, হ্যাঁ রে জামিল, তোর মেয়েটাকে কেমন লাগলো বলতো? জামিল ভ্রু কুচকে বলল, কোন মেয়েকে মা? শায়লা বেগম অবাক হয়ে বললেন, ও মা, সে কি কথা? কোন মেয়ে মানে কি? ছায়াকে কেমন লাগলো তোর সেটা জিজ্ঞেস করেছি আমি। জামিল খাপছাড়া উত্তর দিল, ও আচ্ছা, ভালোই, কিন্তু হঠাৎ এই কথা কেন আমায় জিজ্ঞেস করছো? শায়লা রহমান মৃদু হেসে বললেন, আমার আর তোর বাবার ছায়াকে বেশ পছন্দ, তাই আমরা ভাবছি ছায়াকে তোর বউ করে ঘরে নিয়ে আসবো। তুই কি বলিস? জামিল যেন আকাশ থেকে পড়ল, বড় বড় চোখ করে বলে উঠল, হোয়াট, কি বলছো এসব মা? কোথাকার কোন একটা মেয়ে 2 দিন হলো তোমাদের সাথে পরিচয়, তার মধ্যে তোমরা ওই মেয়েটাকে আমার বউ করার চিন্তা করে বসে আছো? কি বলছিস এইসব? কোথাকার কোন মেয়ে মানে কি? ওই মেয়ের জন্য তোর বাবা সেদিন কত বড় একটা বিপদ থেকে বেঁচেছে, তুই ভুলে গেছিস? সময় মতো মেয়েটা যদি তোর বাবার কাছে গিয়ে না দাঁড়াতো আর তাকে পানি না খাওয়াতো, তাহলে তোর বাবা হয়তো সেদিন পার্কেই পড়ে মরে থাকতো। তাছাড়া মেয়েটা খুবই ভালো আর নম্র, ভদ্র, শান্তশিষ্ট একটা মেয়ে। পরিবারটা একটু দুর্বল, কিন্তু ভালো পরিবারের মেয়ে। তাছাড়া মেয়েটা তো দেখতে শুনতেও খারাপ না, পড়াশোনা জানা মেয়ে, কয়দিন পর বিএসসি দেবে, চাকরি করবে। একটা মেয়ের মধ্যে আর কি গুণ চাই বল? মা, আমি এসব নিয়ে বলছি না। তাছাড়া মেয়েটা যেমনই হোক, আমার তো তাকে ভালো লাগতে হবে, তাই না? তোমাদের কাছে হয়তো মেয়েটাকে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি মানছি মেয়েটা দেখতে শুনতে খারাপ না, মোটামুটি ভালোই, কিন্তু একটা স্মার্টনেসেরও তো ব্যাপার আছে, তাই না? মেয়েটা অতটা স্মার্ট না যতটা আমি দেখলাম। আমাকে বিদেশে থাকতে হয়, কত হাই প্রোফাইল ব্যক্তিবর্গের সাথে আমার উঠা বসা, সেই জায়গায় এই মেয়েটা আমার সাথে যায় না। সে আমার সাথে খাপ খাওয়াতে পারবে না। সেই দেশের সাধারণ একটা মেয়ে, ও চাইলেও আমার মনের মতো হয়ে উঠতেও হয়তো পারবে না। এইসব কি বলছিস? সায়া আনস্মার্ট মেয়ে, তোর সাথে মানিয়ে নিতে পারবে না? আরে ও যদি আনস্মার্ট হয় তাহলে তোর কাছে স্মার্টনেস কি আমায় বলবি একটু? কেমন মেয়েদের তোর কাছে স্মার্ট বলে মনে হয়? ওইসব বিদেশি ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়ানো মেয়েগুলোকে? আমি তা বলছি না মা, ছোট পোশাক না পড়ুক, কিন্তু ন্যূনতম ড্রেসিং সেন্স তো থাকাই উচিত। তাছাড়া সাদামাটা ট্রিপিচ, হাওয়াই চটি আর বিনুনি করা চুল, এইসব এখন চলে? এখন এসব ভূত সেরে থাকার দিন আছে বলো? ওদের কথার মাঝেই জমির সাহেব এসে হাজির হলেন আর বলে উঠলেন, না থাকলে পাল্টে নিও। তোমার যদি তার পোশাক আশাক আর চলন ভালো না লাগে, তাহলে নিজের মতো করে তাকে পাল্টে নিও বিয়ের পরে। দেখো, মানুষের পোশাক আশাক আর চলনের পরিবর্তন করাটা কিন্তু কঠিন কোনো কাজ নয়। চাইলে তুমি মেয়েটাকে নিজের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো, গড়ে নিতে পারো, কিন্তু ওর মধ্যে যে মনটা আছে, যে মানবিকতাটা আছে, সেটা পরিবর্তন করার চেষ্টা করো না। কারণ কম মানুষই এখন আছে যাদের মধ্যে মানবিকতা বেঁচে আছে, আর ওই মেয়েটার মধ্যেও মানবিকতা জিনিসটা আছে, যেটা সবার মধ্যে নেই। চাইলে তুমি সব মেয়ের মধ্যেও সেটা পাবে না, কিন্তু পোশাক আশাক স্মার্ট মেয়ে খুঁজলে তুমি হয়তো 1000টা পাবে। আসলে কি জানো, পোশাক আশাক স্মার্ট হলেই কিন্তু মানুষ স্মার্ট হয় না। মানুষ স্মার্ট হয় তার কাজে, তার বুদ্ধিমাত্রায়, যেটা তুমি এত শিক্ষিত হয়েও হতে পেরেছো বলে মনে হচ্ছে না আমার এখন। মানে কি বাবা, আমি আনস্মার্ট?
তুমি স্মার্ট, তবে বাহ্যিক অভ্যন্তরীণ দিক থেকে এখনো স্মার্ট হতে পারোনি। তাই ওই যে মেয়েটাকে তোমার কাছে এখনো আনস্মার্ট মনে হচ্ছে। তুমি বিদেশ থেকে নিজের দেশের সংস্কৃতি, নিজের দেশের মেয়েদের প্রতি সম্মান দেওয়াটাই ভুলে গেছো। এটাই স্মার্ট তুমি। দেখো বাবা, আমি আমার দেশের সংস্কৃতি ভুলিনি আর কাউকে অসম্মানও করছি না, কিন্তু তাই বলে তো আর এমন নয় যে আমার নিজস্ব কোনো পছন্দ অপছন্দ থাকতে নেই। আমি জাস্ট আমার মতামতটা জানিয়েছি। আমার কাছে মনে হয়েছে মেয়েটা আমার জন্য উপযুক্ত নয়। সে আমার সাথে বা আমি তার সাথে মানিয়ে চলতে পারবো না। কেন মানিয়ে চলতে পারবি না শুনি? কি এমন খারাপ আছে মেয়েটার মধ্যে? আর কোন দিক দিয়ে সে অযোগ্য? মেয়েটা শিক্ষিতা, সুন্দরী, কিছুদিন পর বিএসসি দিবে, পুলিশ হবে, তখন তো আরো বেশি যোগ্য হয়ে যাবে ও। তাহলে সমস্যাটা কোথায় ওকে মেনে নিতে? মা, এত কিছু জানি না আর জানতে চাইও না। জাস্ট এতটুকু জেনে রাখো, মেয়েটাকে আমি ভালো লাগেনি। আর আমি একজন মডার্ন ছেলে, স্মার্ট ছেলে, বিদেশে পড়াশোনা করা একটা ছেলে। আমার বউ অবশ্যই অনেক মডার্ন হতে হবে। আমার বন্ধু বান্ধবের সামনে আমার হাত ধরে যাওয়ার জন্য ন্যূনতম স্মার্টনেসও আমি মেয়ের মধ্যে পাইনি। একে বিয়ে করলে আমার বন্ধু বান্ধবরা আমাকে ট্রল করবে। ওহ আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তুই বলতে চাইছিস তুই বিদেশের মতো বেহায়াপনা আচরণ করা, ছোট ছোট পোশাকের স্মার্টনেস নামে অসভ্য করা টাইপের মেয়েদের চাস বিয়ে করতে। তাই তোর এরকম একটা ভদ্রসভ্য মেয়েকে পছন্দ হচ্ছে না? না না, এ কি বলো এইসব? ও বললেই হবে নাকি? আমি বেঁচে থাকতে ওই রকম কোনো মেয়ে আমার বাড়ির বউ আমি হতেই দিব না। ওকে ফাইন, দিও না। আমি তো আর বিয়ের জন্য হাসফিস করছি না, তাই না? তোমরাই বরং আমাকে জোর করছো। তবে এটা মাথায় ঢুকিয়ে রাখো যে আমি আমার পছন্দ মতো মেয়ে না হলে বিয়ে করছি না। আচ্ছা বাদ দাও শাইলা, ওর বিয়ে ওর পছন্দ মতোই করবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে জোরাজোরির দরকার নেই। প্রত্যেকেরই একটা নিজস্ব পছন্দ অপছন্দ আছে। যা বাবা, তুই গিয়ে রেস্ট নে, এসব নিয়ে চিন্তা করিস না। আর হ্যাঁ, তোর পছন্দ মতো মেয়ে পেলে অবশ্যই আমাদের বলিস। জামিল মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস বাবা, আমার মনের কথাটা বোঝার জন্য। পারলে মাকে একটু বোঝাও প্লিজ, নইলে তো আবার আমার সাথে মুখটা ফুলিয়ে থাকবে আবার। আচ্ছা যা। এখনো মন খারাপ করে বসে আছো শাইলা? দেখো, ছেলেমেয়েরা বড় হলে তারা তাদের পছন্দ মতো চলবে, পছন্দ মতো জীবন সঙ্গী চয়েস করবে, এটাই তো স্বাভাবিক। আমাদের কি উচিত ছেলেমেয়ের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া? কি খারাপ ছিল মেয়েটার মধ্যে বলতো? এমন একটা মেয়ে লাখে একটা পাওয়া যাবে। হ্যাঁ, বাদ দাও তো, কি আর করার এখন। আচ্ছা শোনো, তোমার ভাইয়ের ছেলের কি খবর? কোন ভাইয়ের ছেলে? আরে তোমার সেজ ভাইয়ের ছেলে যেটার এখনো বিয়ে হয়নি, সাজিদ। ও সাজিদ, সাজিদের আবার কি খবর? ও না মাছের খামার করেছে গ্রামে। ঢাকা থেকে পড়াশোনা শেষ করেই তো গ্রামে গিয়ে বড় করে মাছের প্রজেক্ট করেছে। শুনলেই ভালোই আয় হচ্ছে। যাক ভালোই। তা ওর বিয়ে শাদির ব্যাপারে কোনো কথা হয় না? বিয়ে করবে না? বয়স তো কম হচ্ছে না, আমাদের জামিলের কাছাকাছি তো বয়স নাকি? হ্যাঁ তাই তো, ভালো কথা মনে করিয়েছ। ভাবিকে তো এ নিয়ে কিছু জিজ্ঞেস করা হলো না। সাজিদের সাথেও তেমন একটা কথা হয় না, বেচারা সারাদিন নাকি কাজ নিয়েই ব্যস্ত থাকে। ঠিক আছে, তাহলে ভাবিকে ফোন করে কথা বলবো। আর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করো, কোনো পাত্রে ঠিক করা আছে কিনা জেনে নিও। না হয় বলো আমাদের হাতে একটা ভালো পাত্রী আছে। তোমার ছেলে যখন রাজি হলো না, তখন দেখি মেয়েটাকে যে কোনো ভাবে আত্মীয় করে রাখা যায় কিনা। এমন ভালো মেয়ে তো সচরাচর পাওয়া যায় না। বাহ, ভালো কথা বলেছো তো। ঠিক আছে, তাহলে আমি এখনই ভাবির সাথে কথা বলছি। হ্যাঁ করো। তুই রাগ করিস না মা, আসলে আমরা জানতাম না জামিলের অন্য কাউকে পছন্দ, তাই তোকে বলে ফেলেছিলাম। হ্যাঁ না চাচি, এতে রাগ করে কি আছে? ওনার পছন্দ কেউ থাকতেই পারে, ইটস ওকে চাচি। তাছাড়া আমিও তো এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাই আপাতত আসলে আমারও বিয়ে করার কোনো ইচ্ছে নেই।
সে তোর থাক বা না থাক, আমি তোকে আমার ছেলের বউ করবই। আমার এক ছেলের বউ করতে পারিনি তো কি হয়েছে, আমার আরেক ছেলে আছে, আমার ভাতিজা, কিন্তু আমার ছেলের মতোই আদরের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছে, কিন্তু চাকরি বাকরি তার কাছে অন্যের গোলামি মনে হয়। তাই সে গ্রামে গিয়ে নিজের মাস্টার প্রজেক্ট করেছে। এখন সে নিজেই শখানেক মানুষের কাজের ব্যবস্থা করতে পারে। ছেলেটা দেখতে ভালোই। চাচি আবার কেন এইসব বলুন তো? আবার টাবার বুঝি না, তোর সাথে কথা কিন্তু আমার আগেই হয়ে গেছে, শুধুমাত্র পাত্র বদল হয়েছে, তাতে কি? আমার ছেলে থেকে কোনো অংশে কম যায় না আমার ভাতিজা। কিন্তু তারও তো আপনার ছেলের মতো নিজস্ব কোনো মানে পছন্দের মানুষ তো থাকতে পারে, তাই না? না, তার তেমন কেউ নেই। আমি তার সাথে কথাবার্তা বলেই তোকে ডেকেছি। এক ভুল তো আর বারবার করা যায় না, তাই না? আর ভাবির সাথেও আমার কথা হয়ে গেছে। ভাবি এই শুক্রবারই সাজেদকে নিয়ে আসছে। ওরা এলেই কিন্তু আমি তোর বাড়িতে নিয়ে যাব ওদের বিয়ের কথা বলতে। তোর মায়ের নাম্বারটা আমায় দিয়ে যাস। কিন্তু আন্টি, আমার তো সামনেই পরীক্ষা, এখন এইসব বিয়ের সাথে ঢুকলে আমার পরীক্ষা নিয়ে সমস্যায় পড়তে হবে। কিচ্ছু হবে না, এখন শুধু বিয়েটা ঠিক হয়ে থাকবে। তোর পরীক্ষা শেষ হলেই বিয়ের দিকে এগোনো যাবে। ছায়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, আমি মায়ের সাথে আগে কথা বলে দেখি। তোর মায়ের সাথে তো আমি কথা বলবো, তুই আগে নাম্বার দে আমায়। ছায়া বাধ্য হয়ে সায়রা রহমানকে তার মায়ের নম্বরটা দিয়ে বিদায় নিয়ে চলে গেল। আয়েশা বেগম আজ বেয়ে যায় খুশি, কারণ আজ তার মেয়েকে দেখতে আসবে। ছেলের সম্পর্কে সায়রা রহমানের কাছে সব জেনে আয়েশা বেগম আর না করতে পারেননি। এমন ভালো ছেলে কে বা হাতছাড়া করতে চাইবে? ছায়ার ভাই ভাবিও খুব খুশি, কারণ ছায়ার খুব বড় পরিবারে বিয়ে হলে তারাও অনেক সুযোগ সুবিধা পেতে পারে। সবচেয়ে বড় কথা, ছায়া তাদের ঘাট থেকে নামবে। আর এটাই তো তার ভাবি এতদিন ধরে চেয়ে এসেছে। তাই ছায়াকে দেখতে আসছে শুনে বেশ ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করেছে সে। শায়লা রহমান ও জমির সাহেব সাজিদের মা বাবা আর সাজিদকে নিয়ে ছায়াদের বাড়িতে এসেছে। জামিলও এসেছে। সাজিদই জামিলকে জোর করে নিয়ে এসেছে। যাই হোক, সবাই মিলে সৌজন্য সাক্ষাৎ সেরে আয়েশা বেগম আলেয়াকে বললেন ছায়াকে নিয়ে আসতে। আলেয়াও ছটফট ছায়াকে আনতে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর আলেয়া ছায়াকে নিয়ে ড্রয়িং রুমে হাজির হলো। ছায়া আজ মেরুন রঙের একটা সিম্পল শাড়ি পরেছে। সবাই ছায়ার দিকে অপলক তাকিয়ে আছে, এমনকি জামিলও আজ ছায়ার থেকে চোখ সরাতে পারছে না। যাই হোক, শায়লা বেগম ছায়াকে তার ভাবি রোজিনার কাছে বসতে দিল। রোজিনার ছায়াকে বেশ পছন্দ হয়েছে, তাই তিনি সাজিদকে ডিরেক্ট প্রশ্ন করলেন। সাজিদ লজ্জায় মাথা নিচু করে মৃদু হাসল। এতে সবার বোঝা হয়ে গেল সাজিদের মনের চাওয়া। তাই তারা আর দেরি না করে সাজিদ আর ছায়াকে আলাদা করে কথা বলার সুযোগ করে দিল। সাজিদ ছায়ার সাথে বারান্দায় চলে গেল। আর এদিকে জামিলের কেন জানি এসব ভালো লাগছে না। সে কেন জানি সাজিদের সাথে ছায়ার বিয়ের কথা এবং ওইভাবে ছায়ার সাথে সাজিদকে আলাদা করে কথা বলতে দেওয়াটা পছন্দ করতে পারছে না। তাই সে খুব বিরক্ত বোধ করছে, আবার নিজের উপর খুব বিরক্তও হচ্ছে। যখন তাকে ছায়ার সাথে বিয়ের ব্যাপারে তার বাবা মা প্রস্তাব দিল, তখন তার ছায়াকে ভালো লাগেনি, কারণ মেয়েটা খুব স্মার্ট আর আধুনিক মনে হয়নি। কিন্তু এখন যখন মেয়েটার সাথে অন্য কারো বিয়ের কথা চলছে, তখন কেন জানি খারাপ লাগছে। সে এটাই ভেবে পাচ্ছে না। তবে মেয়েটা স্মার্ট না হলেও শাড়ি পরলে যে তাকে এত মায়াবী লাগে সেটা সে জানতো না। তবে সে সব খারাপ লাগা এক পাশে রেখে নিজের মনকে বোঝাতে সক্ষম হলো যে মেয়েটা দেখতে মায়াবতী হোক বা যেমনই হোক, তাতে তার কি? সে তো চায় স্মার্ট আর মডার্ন মেয়ে। এছাড়া এখন ছায়া তার মামাতো ভাইয়ের উঠবি, তাই নিজেকে সংযত করাই শ্রেয়। তাই সে ছায়াকে নিয়ে বেশি ভাবার সুযোগ নিজের মনকে দিল না। তোমার বিয়েতে কোনো আপত্তি নেই তো? মানে অন্য কোনো পছন্দ নেই তো? ছায়া
মৃদু হেসে না সূচক মাথা নাড়ল। সাজিদ মুচকি হেসে বলল, যাক, বাঁচা গেল। আমারও নেই। বাই দ্য ওয়ে, তোমার প্রিলি এক্সাম তো হয়ে গেছে, রাইট? সামনে শুনলাম রিটেন। জি, তা প্রিপারেশন ভালো তো? মোটামুটি। মোটামুটি হলে চলবে না, খুব পরিশ্রম করতে হবে। আর এখন তো আমি আছি, চেষ্টা করব তোমায় মেন্টরিং করার। কোনো সমস্যা নেই তো? ছায়া মাথা নেড়ে না সূচক জবাব দিল। সাজিদ মুচকি হেসে বলল, ওকে, যে কোনো বিষয়ে আমার থেকে পরামর্শ নিতে পারো। আমার ফোন নম্বর পুপিকে বলবো তোমায় দিয়ে দিতে। যে কোনো প্রয়োজনে কল করবে, বান্দা হাজির হয়ে যাবে। আর ভাবছি তোমার পরীক্ষার সময় আমি পুপির বাসায় চলে আসব। তোমার এক্সামের সময় আমি যদি তোমার সাথে যাই, তাতে কি কোনো প্রবলেম হবে? ছায়া মৃদু হেসে বলল, না, তবে আপনার কাজকর্ম ফেলে আমার পেছনে সময় নষ্ট করাটা মনে হয় ঠিক দেখাবে না। আমি নিজে নিজে সব সামলে নিতে পারবো। এতদিন তো তাই করেছি। এতদিনের কথা বাদ দাও, এখন থেকে সব অন্যরকম হবে। আচ্ছা চলো, এবার যাওয়া যাক, সবাই ওয়েট করছে। জি চলুন। কি রে ভাই, তোর খবর টবর কি বলতো? বিয়ে করবি না? বুঝলাম না, ফুপি তোর বিয়ের আয়োজন না করে আমার বিয়ের কথা চিন্তা আনলো কিভাবে? তবে কি, তোর তো লাভই হয়েছে। পার্টি তো পছন্দ মতো পেয়েছিস, তাই না? তা ঠিক, এর জন্য ফুপিকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। কিন্তু তোর খবর তো বললি না। বিদেশে এতদিন ছিলি, কাউকে জুড়িয়েছিস নাকি? না রে, সেরকম কেউ নেই। কি বলিস? তোর মতো এমন স্টাইলিশ হ্যান্ডসাম ছেলের এখন কেউ নেই? সে তো তুই কম হ্যান্ডসাম নস, কিন্তু তুই কি কাউকে জুটিয়েছিলি? তা না, তবে জুটাইনি, ভালোই হয়েছে। নইলে ছায়ার মতো মিষ্টি একটা মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা হতো। আচ্ছা, তোর কি মনে হয় ছায়া তোর যোগ্য? অফকোর্স, যোগ্য মনে না হওয়ার একটা কারণ দেখা। কি কমতি আছে ওর? শিক্ষা, সৌন্দর্য, ভদ্রতা সবই তো আছে। তা আছে, আমিও মানছি, কিন্তু আমার কাছে কেন জানি মেয়েটাকে খুব একটা স্মার্ট মনে হয়নি। অতিরিক্ত লাজুক, সাদামাটা চলাচল। আর এমন একটা মেয়েকে বিয়ে করে তুই সোসাইটি মেনটেন করতে পারবি? ধুর, এটা কি বলি তুই? সাদামাটা চালচলন, লজ্জাশীলা হলেই কি কেউ আনস্মার্ট হয় নাকি? হ্যাঁ, কি অদ্ভুত চিন্তা ভাবনা তোর, বুঝছি না। আর সোসাইটি মেনটেন করতে পারবে না কেন? হ্যাঁ, আমার বিয়ে, আমার পছন্দ, এদের সোসাইটির বিষয় আসে কোত্থেকে? বিয়ে তো আর সোসাইটি করবে না। তোর চিন্তাধারা সত্যি অন্যরকম। তা তো হবেই। আমি তো আর তোর মতো বিদেশি সংস্কৃতির মানুষ নই, একদম খাঁটি বাঙালি। তা ভূপির কাছে শুনলাম তুই নাকি বিদেশি কোনো মেয়েকে বিয়ে করবি, যে কিনা একদম আলট্রা মডার্ন হবে। আর কি কি শুনেছি? সবটাই শুনেছি, ছায়াকে রিজেক্ট করার ব্যাপারটাও। যাকে, এর জন্য কিন্তু তুইও ধন্যবাদ প্রাপ্য। তুই রিজেক্ট না করলে এই সুযোগটা আমি কি করে পেতাম? জামিল মুচকি হাসল, কিন্তু কোথাও যেন তার একটা জ্বালা অনুভব হচ্ছে। সে বুঝতে পারছে না। ভাই, তোর বাইকের চাবিটা দে। আর ছায়া ফার্স্ট পরীক্ষা, জানিস তো, আমি ওকে ড্রপ করে দেব। দেরি হলে সমস্যা হবে। তুই বেটা সকাল সকাল আমার ঘুমটাই নষ্ট করলি। আর ওই মেয়েটা ঢাকা শহরে নতুন, যে তোকে ওকে নিয়ে যেতে হবে। এখনো তো বিয়েটাই হলো না, এখনই তো কি সে দায়িত্ব বোধ দেখাচ্ছি বলতো? বারে, বিয়ে হয়নি তো কি হয়েছে? বিয়ে ঠিক তো হয়ে আছে। মাঝখানে ওর পরীক্ষাটি তো যত ঝামেলা লাগালো, নইলে তো এতদিনে বিয়েটা হয়েই যেত। হয়েছে। এই না চাবি আর ফুট। তোর এইসব ন্যাকামা আমার সহ্য হচ্ছে না। জাস্ট যত সব এমন একটা ভাব করছে যেন দুনিয়াতে ওই একটাই নেই। সাজিদ মুচকি হেসে বলল, এত রেগে যাচ্ছিস কেন? কোথাও পোড়া ধরেছে নাকি? কেমন জানি একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। জামিল চোখ রাঙিয়ে বলল, কি বললি? পোড়া ধরেছে মানে? পোড়া কেন ধরবে আমার? বলে যাস না আমি কিন্তু সো কল্ড উড বি রিজেক্টেড করেছিলাম। আরে রেগে যাচ্ছিস কেন? আমি কি ওইটা বলেছি নাকি? আমি তো জাস্ট বলতে চাইছিলাম যে তোর আগে আমি বিয়ে করছি বলে এমন ছাল দেখাচ্ছিস কিনা। আমি তো তোর মতো বিয়ে পাগলা না যে ফুট। বলেই জামিল উঠে ওয়াশরুমে চলে গেল, সাজিদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। তা দেখে সাজিদ হাসতে হাসতে চলে গেল বাইকের চাবিটা নিয়ে।
জামিল তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফেরার সময় হঠাৎ তার চোখ পড়ল রাস্তার পাশে থাকা ফুচকার স্টলের দিকে। সেদিকে চোখ পড়তেই রাগে গা তরতর করে কাঁপতে লাগলো তার, কারণ সেদিকে সাজিদ আর ছায়া একসাথে গল্প করতে করতে ফুচকা খাচ্ছে, যা দেখে জামিলের না চাইতেও ভীষণ রাগ উঠে গেল। সে গাড়ির স্টিয়ারিংয়ে একটা বাড়ি মেরে গাড়ির স্টার্ট দিয়ে চলে গেল। বাড়ি ফিরতেই শায়লা বেগম মিষ্টি হেসে বললেন, এসেছিস? দেখ না, সাজিদটা এখনো এলো না। এলে তো দুজনকে একসাথে খাবার দিয়ে দিতাম। জামিল রেগে বলল, তোমার কি মনে হয় সাজিদ এখন তোমার হাতে খাওয়ার জন্য বসে আছে? আর জীবনে এখন নতুন মানুষ এসেছে, সে কি এখন তাকে সময় না দিয়ে তোমার হাতে রান্না খাওয়ার জন্য বসে থাকবে? দেখো গিয়ে, হয়তো ওকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করছে। শায়লা রহমান অবাক হয়ে বললেন, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? কিছু হয়েছে? সাজিদের সাথে কিছু হয়েছে? ওর প্রতি এত বিরক্তি দেখাচ্ছিস হঠাৎ? আর হবু বউকে নিয়ে খাওয়া দাওয়া করছে মানে? তুই কি কিছু জানিস? নইলে এতটা জোর দিয়ে কি করে বলছিস যে হবু বউকে নিয়ে খাওয়া দাওয়া করছে? সাজিদ কি তোকে এমন কিছু বলেছে যে ছায়ার সাথে আজ লাঞ্চ করবে? সাজিদ বলতে হবে কেন? নিজের চোখেই তো দেখেছি। শায়লা রহমান কিছুক্ষণ দম মেরে জামিলের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বললেন, ও আচ্ছা, তাই বল। তাহলে সাজিদ মেয়েটাকে নিয়ে খেতে গেছে? যাক, ভালোই হয়েছে। আমিও ভাবছিলাম সাজিদকে বলবো মেয়েটাকে একটু সময় দিতে। বিয়ের আগে একে অপরকে ভালোভাবে জেনে নেওয়া দরকার। জামিল তার মায়ের দিকে বিরক্তি সূচক একটা চাহনি দিয়ে নিজের ঘরের দিকে চলে যেতে নিলে শায়লা রহমান বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খেতে দেই। খিদে নেই, তুমি খাও। বলেই নিজের রুমে চলে গেল জামিল। ওইদিকে শায়লা রহমান কিছু না বুঝতে পেরে অবাক হয়ে তাকিয়ে রইল জামিলের যাওয়ার দিকে। ছায়ার পরীক্ষা শেষ, তাই সাজিদ গ্রামে ফিরে যাচ্ছে বিয়ের ব্যবস্থা করতে। ওইদিকে শায়লা রহমান জামিলের কাছে বিয়ে বলে উঠল। সাজিদের বিয়ের কিছুদিন পরেই তোর তো বিয়ের বিষয়ে কোনো উদ্যোগই দেখছি না। তোর পছন্দের কেউ তাকে নিয়ে আয় একদিন বাড়িতে, আর না হয় বল আমি ঘটক ঠিক করি। আমি বিয়ে করছি না মা। কেন বিয়ে করবি না? কেন? কখন করবি তাহলে? কখনোই না। সে কি কথা? কখনোই করবি না মানে? এতদিন না বললি পছন্দের মেয়ে পেলে করবি? বলেছি, কিন্তু এখন বলছি করব না, কারণ আমার পছন্দের মেয়েরও বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কারোর সাথে। কি বলছিস? কে সে? আমাকে তার সাথে কথা বলিয়ে দে, আমি তার সাথে কথা বলবো। প্রয়োজনে তার পরিবারের সাথে কথা বলবো আমি। কি কথা বলবে শুনি? একজনের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, 2 দিন পর বিয়ে, আর এখন তুমি তার বিয়ে ভাঙবে? পারবে এটা করতে? প্রয়োজনে সেটাই করব। আমার ছেলের ভালোর জন্য না হয় এটাই করলাম আমি। তাই? আচ্ছা ধরো মেয়েটা তোমার পরিচিত, আর তোমার কোনো কাছের মানুষের সাথে সেই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, তখন পারবে কি তুমি আমার জন্য সেই মেয়েটার বিয়ে ভেঙে দিতে? কি বলছিস এসব? কাছের মানুষ মানে? দেখ, তোর হেয়ালি কথা আমি বুঝতে পারছি না। তুই কার কথা বলছিস বলতো? আর কাছের মানুষ হলে কি হয়েছে? তোর থেকে নিশ্চয়ই বেশি কাছের, না? তাই? ওকে, তাহলে ভেঙে দাও তোমার ভাইয়ের ছেলে আর ছায়ের বিয়ে। হোয়াট? কি বলছিস এসব? কেন, কি হয়েছে? ছায়ের সাথে তো প্রথমে আমারই বিয়ের কথা হয়েছিল, তাই না? তাহলে এখন সমস্যা কোথায়? সমস্যা অনেক। ছায়া আর সাজিদের ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে। 2 দিন বাদে ওদের বিয়ে। তোর ভুলে যাস না, তুই কিন্তু মেয়েটাকে বিয়ে করতে চাসনি তখন, আর সেজন্যই আমাকে বাধ্য হয়ে সাজিদের সাথে ছায়ার বিয়ের ব্যবস্থা করতে হয়েছে। এত ভালো মেয়ে হাতছাড়া করতে চাইনি বলে। আর তোর জন্য ছায়াকেও আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে তোর নামে। তোর অন্য কোথাও রিলেশন আছে বলে আমি বিষয়টাকে হ্যান্ডেল করেছিলাম।
এখন কি তোর মনে হয় সাজিদের সাথে বিয়েটা ভেঙে গেলেই ছায়া তোকে বিয়ে করতে রাজি হবে? তোর অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে জেনেও? হোয়াট ইজ দিস মা? তুমি আমাকে কেন বলছো আমার জন্য অন্য কারোর সাথে রিলেশন আছে? আমি কি তোমাকে এমন কিছু বলেছিলাম? এমন কিছু বলিসনি, কিন্তু এটা তো বলেছিলি এমন মেয়ে তোর পছন্দ না, তুই তোর নিজের পছন্দ মতো বিয়ে করবি। তাহলে আমি তখন মেয়েটাকে আর কি বলতাম? বলতে পারতাম যে আমার ছেলে তোমাকে পছন্দ করেনি। তাই বলে তুমি এইটা বলবে? আর কি এমন তাড়া ছিল তোমার যে আমাকে একটু সময় দিতে পারলে না? যে কারোর সাথে বিয়ে দিয়ে হলেও তোমার মেয়েটাকে আটকাতে হবে? এত ভালো মেয়ে হাতছাড়া করা যাবেই না। অথচ নিজের ছেলেকে একটু ভালো করে বোঝাতেও পারলে না। একেবারে পাগল হয়ে গিয়ে ভাইয়ের ছেলের সাথে মেয়েটাকে বিয়ে ঠিক করে দিলে। কেন? মেয়েটা কি কোথাও পালিয়ে যাচ্ছিল? এত কিসের তাড়া ছিল তোমার? দেখ, তুই নিজের দোষ এখন আমার উপর চাপানোর চেষ্টা করিস না। আমি আর তোর বাবা তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই পাত্তা দিসনি। তাই এখন এসব বলে লাভ নেই। তাছাড়া ছায়া আর সাজিদ একে অপরকে পছন্দ করে ফেলেছে, তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে এই কয়দিনে। তাই এখন এই বিয়ে ভাঙা সম্ভব না। ঠিক আছে, ফাইন, তাহলে আমাকেও আর বিয়ের কথা বললো না। বলেই জামিল গটগট করে বাসা থেকে বেরিয়ে চলে গেল। সাজিদের বাড়িতে আর ছায়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছে। এদিকে শায়লা বেগম আর জমির সাহেব পড়েছেন জামিলকে নিয়ে চিন্তায়। এর মধ্যে সাজিদ এসেছে শায়লা বেগমকে নিয়ে বিয়ের শপিংয়ে যেতে, কিন্তু জামিলদের ড্রয়িং রুমে ঢুকেই শায়লা বেগমের কিছু কথা শুনে থমকে যায় সে। ছেলেটার এই পাগলামো কিভাবে সামাল দেই বলো তো? বিয়ের সব আয়োজন শুরু হয়ে গেছে, আর এমন সময় তোমার ছেলে বলছে সে ছায়াকে ভালোবাসে। আর আমিও যে কেন তোমার কথা শুনে ছায়ার ব্যাপারে ভাবিকে প্রস্তাব দিতে গেলাম। এখন নিজের ছেলের কষ্টের কারণ হয়ে থাকতে হবে সারা জীবন আমাকে। আমার কি দোষ? আমার ছেলে তো তখন না করলেও বলতো আমি সাজিদের কথা বলতাম। তখন তো ছায়া ছিল তোমার ছেলের কাছে একটা আনস্মার্ট মেয়ে। এখন আবার এই আনস্মার্ট মেয়ের প্রতি কেন তার এত ভালোবাসা উঠলো সেটাই তো বুঝতে পারছি না। তা আবার যখন মেয়েটা অন্য কারো বউ হতে চলেছে। সেটাই তো, আবার বলছে ছায়াকে না পেলে জীবনে বিয়েই করবে না। বাদ দাও, এখন আর কি করার? নিজের ছেলের জন্য তো অন্যের ক্ষতি করতে পারবে না, তাই না? তাই তো। যাকগে, সাজিদ মনে হয় আজ আসতে পারবে। ওকে কিছু বুঝতে দিও না। না না, এ নিয়ে আমি সাজিদের সাথে কি বলবো? দোষ তো আমাদের ছেলেরই। সাজিদ ওদিকে কথাগুলো শুনেই আর কারোর সাথে দেখা না করে সোজা বাসা থেকে বেরিয়ে গেল। ছায়া আর সাজিদ দুজনেই মুখোমুখি বসে আছে। ছায়া কিছুক্ষণ যেতেই বলে উঠল, কিছু বলছেন না যে? কি সমস্যা হয়েছে বলবেন তো? সাজিদ চিন্তিত মুখে বলল, ছায়া, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। জামিল তোমাকে ভালোবাসে। হোয়াট? আর আপনি? দেখো, আমি তোমাকে ভালোবাসি কিনা বলতে পারছি না, কিন্তু তোমাকে জীবনসঙ্গী হিসেবে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করতে পারতাম। কিন্তু ফুপি আর ফুপা টেনশনে আছে জামিলকে নিয়ে। সে নাকি তোমার ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এখন আমি কি করতে পারি? তাছাড়া আন্টি তো আমাকে বলেছিলেন জামিল অন্য কাউকে ভালোবাসে। সেটা বানিয়ে বলেছিল যাতে তুমি কষ্ট না পাও। আসলে জামিল প্রথমে বিয়ে করতে চাইছিল না, তাই ফুপি তোমাকে ওইটা বলেছিল। কিন্তু এখন আমি কি করতে পারি? আমাদের দুই বাড়িতেই বিয়ের আয়োজন চলছে। এখন কি আপনি আমাকে বিয়ে করতে চাইছেন না? ছি, তাই কেন চাইবো না? বিয়ে করতে চাই বলে তো এত দূর এগোলাম। কিন্তু আমার মনে হয় জামিলই তোমার জন্য বেটার হবে। দেখো, আমি তোমাকে এতদিন একজন ভালো বন্ধুর মতো ভেবে এসেছি, কিন্তু জামিল তোমাকে ভালোবাসে। ওইদিকে ফুপিরও তো ইচ্ছে ছিল তোমাকে তাদের বৌমা করে নেয়ার, তাই না? দেখুন, কে কি চেয়েছে বা চাইছে এসব আমি এখন জানতে চাই না। বাড়িতে বিয়ের আয়োজন চলছে, এখন শুধু আপনি কি চাইছেন সেটাই গুরুত্বপূর্ণ। সাজিদ কিছুক্ষণ চুপ করে থেকে ছায়াকে কিছু কথা বলল, যেগুলো শুনে ছায়া হতভম্ব হয়ে গেল। ছায়া সাজিদের কথাগুলো মানতে পারছিল না, তাই সাজিদ তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তার কথায় রাজি করলো। বিয়ের দিন তুই আমার একমাত্র ফুফাতো ভাই। তুই যদি আমার বিয়েতে না যাস
তাহলে কেমন লাগবে বল? দেখ, আমি অত শুধু বুঝতে চাই না। আবার এক কথা, তুই আমার বিয়েতে না গেলে আমি কিন্তু বিয়েটাই বন্ধ করে দেব। তখন ছায়া আর তার পরিবারকে কতটা লজ্জা পড়তে হবে ভাব। তুই আমার জন্য নিজের বিয়ে বন্ধ করে দিবি? এত ভালো কবে থেকে বসিস আমাকে? ভালো তো সবসময় বাসি, তুই সেটা বুঝতে পারিসনি আর আমি বুঝতে পারিনি। এটা আমারই অপারগতা। আচ্ছা, ডায়লগ বুঝি বাদ দে, যাবো আমি তোর বিয়েতে, চিন্তা করিস না। ওকে, তাহলে রেডি হয়ে সুন্দর করে সুটবুট পরে। 2 বছর পর। কি ব্যাপার রুমা, বাইরে এত হট্টগোল কিসের? ম্যাডাম, বাইরে দুজন লোক ঝামেলা করছে। তাদের দুজনেরই গাড়িতে স্ক্র্যাচ পড়েছে আর তারা দুজনই একে অপরকে দোষারোপ করছে। আমরা গাড়ি দুটোকেই আটক করেছি। তাই নাকি? চলো তো গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ চলুন ম্যাডাম। ছায়া নিচে যেতেই দেখলো তুই আমার গাড়িতে ধাক্কা মেরেছিস, তাই দোষটা তোর। তোর জন্য আমাকে এখন পুলিশের ঝামেলায় পড়তে হয়েছে। দেখ, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কখনো পুলিশ স্টেশনে আসেনি। আমার বাপ দাদার মনে হয় এসেছিল, আর তুই ধাক্কা দিয়েছিস বলেই তো এখন আসতে হলো এখানে। ঝামেলা না করে দোষটা স্বীকার কর। ধাক্কা তুই মেরেছিস, তাই দোষ তুই স্বীকার কর। দেখ, একদম ভালো হচ্ছে না কিন্তু। ভালো তো তুই করছিস না। আমি এক্ষুনি ছায়াকে ফোন করছি, তারা। হ্যাঁ কর কর। আমি কি ছায়াকে ভয় পাই নাকি? আমি কোনো অন্যায় করিনি যে আমাকে ভয় পেতে হবে। ঠিক আছে, দাঁড়া। বলেই সাজিদ পকেট থেকে ফোন বের করতে নিলে ছায়া বলে উঠল, স্টপ! আর কেউ কাউকে ফোন করতে হবে না, ছায়া সব নিজের চোখেই দেখেছে। ছায়ার কথা শুনে সবাই অবাক হয়ে ছায়ার দিকে তাকালো। সাজিদ ছায়াকে দেখে হাঁপ ছেড়ে বাঁচল। এই তো ছায়া, তুমি এখানে আছো। দেখো এবারটা জামিল আমার গাড়ির কি করেছে। মিথ্যা কথা ছায়া, দেখো আমার গাড়িটার কি অবস্থা করেছে। তুমি ওকে এক্ষুনি জেলে করে দাও। তোমাদের দুজনকে আমি জেলে পড়ার ব্যবস্থা করছি। মিস্টার হাবিব, এদের দুজনকেই লকআপে ঢোকান। জামিল আর সাজিদ দুজনেই চিৎকার দিয়ে বলে উঠল, কি? এই ছায়া, এটা কেমন ধরনের কথা? এই প্রথম আমি তোমার এখানে এলাম। কোথায় একটু কফি টফি খাওয়াবে, তা না করে লকআপে ঢুকাচ্ছ? হ্যাঁ, কারণ তোমরা দুই ভাই যেভাবে দেখা হলেই শত্রুর মতো লেগে থাকো, তাই ভাবছি তোমাদের দুজনকে একসাথে লকআপে পুরে দেব। এখন থেকে একসাথে লকআপে থাকবে, একসাথে মশার কামড় খাবে আর ঝগড়া করবে, ওকে? ছায়ার কথা শুনে সাজিদ আর জামিল দুজনেরই মুখ চুপসে গেল। রুমা বলে উঠল, ম্যাডাম, আপনি তো চিনেন? জামিল একটু ভাব নিয়ে বলে উঠল, চিনবে না মানে? আমার বউ আমাকে চিনবে না? সাজিদও সাথে সাথেই বলে উঠল, তোর বউ পরে, আগে আমার ফ্রেন্ড, তাই আগে আমাকে চিনবে, তাই না ছায়া? উপস্থিত সবাই অবাক হয়ে গেল ওদের দুজনের কথা শুনে। ছায়া বলল, হ্যাঁ, ওরা ঠিক বলেছে, তাই ওদের দুজনকেই একসাথে লকআপে পুরে দেন, অন্তত আজকের দিনের জন্য। বলেই ছায়া মুচকি হাসতে হাসতে থানা থেকে বেরিয়ে যেতে লাগলো। আর পেছন থেকে সাজিদ আর জামিল দুজনেই করুণ গলায় ছায়াকে ডাকতে লাগলো। ছায়া এসবে পাত্তা না দিয়ে পুলিশ জিপ নিয়ে বেরিয়ে গেল। রুমা মুচকি হেসে বলল, স্যার ভয় পাবেন না, ম্যাডাম মজার ছলেই ওইসব বলেছে। এই প্রথম আপনারা এখানে এলেন, চা কফি কিছু খাবেন? জামিল বলল, থাক ভাই, আমাদের কফি খাওয়ার স্বাদটা মিটে গেছে। আমাদের দয়া করে এবার যেতে দিলে খুশি হব। সাজিদ এতক্ষণে রুমার দিকে তাকালো। মেয়েটাকে দেখতে বেশ ভালোই। সাজিদ গলা ঝাড়া দিয়ে জামিলকে হালকা ধাক্কা দিয়ে বলল, উনি যখন এত করে বলছে তখন না হয় একটু কফি খেয়েই যাই, কি বলিস? জামিল চোখ রাঙিয়ে সাজিদের দিকে তাকাতেই সাজিদ চোখ দিয়ে জামিলকে ইশারায় বোঝালো যে রুমাকে তার ভালো লেগেছে। জামিল বুঝতে পেরে মেকি হেসে রুমার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, এত করে যখন বলছেন তখন একটু কফি খেয়েই যাই। রুমা খুশি হয়ে বলল, ধন্যবাদ স্যার, আসুন ভেতরে এসে বসুন। ভিতরে মানে? আবার লকআপে ঢুকবেন না তো? কথাটা বলে জামিলের কাছে গিয়ে বলল, অবশ্য ওনার মনের লকআপে হলে আমি রাজি। জামিল
চোখ রাঙিয়ে বলল, চুপচাপ চল। কফি খেতে খেতে রুমার সাথে সাজিদ আলাপ করছে। রুমা এক পর্যায়ে বলে উঠল, স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে কি ছায়া ম্যাডাম আর জামেল স্যারের লাভার বিয়ে কিভাবে হলো বলা যাবে? সাজিদ বেশ আগ্রহের সাথে বলল, হোয়াই নট, আমি বলছি শুনুন। ফ্ল্যাশব্যাক। সাজিদ আর ছায়ার বিয়েতে জামিল তার বাবা মায়ের সাথে আলাপ করে গিয়েছিল নিজেদের বাসা থেকে। সেখানে গিয়ে সাজিদকে দেখেই জামিল অবাক হয়ে যায়। সাজিদের কাছে গিয়ে সে বলে উঠল, কি রে, তোর বিয়ে আর তুই কিনা তো সিম্পল সাজে, দেখে তো মনে হচ্ছে অন্য কার সাথে বিয়ে হয়ে খেতে এসেছিস। সাজিদ মুচকি হেসে বলল, অন্য কারো বিয়েতে খেতে এসেছি। জামিল মুচকি হেসে বলল, মানে কার বিয়ে? আজ তো তোর বিয়ে ছায়ার সাথে, তাহলে তুই আবার কার বিয়ে খেতে এসেছিস? কেন তোর? মানে মস্করা করছিস? সোজা সোজা বল, এমন খুশি দিন তুই এমন সাদা সেদে ভেসে এসেছিস কেন? তুই না শেরওয়ানি কিনেছিলি? মা বলল বেশ দাম দিয়ে শেরওয়ানি কিনেছিস। হ্যাঁ, একমাত্র ফুফাতো ভাইয়ের বিয়ে, তার জন্য দাম দিয়ে শিরিয়ানে কিনবো না? হ্যাঁ, ফুফাতো ভাইয়ের বিয়ে? কোন ফুফাতো ভাই? আর ফুফাতো ভাইয়ের বিয়ের সাথে তোর বিয়ের সম্পর্ক কি? তুই বেটা অনেক আসলেই বুদ্ধ। বলেই শায়লা বেগমকে ডেকে বলল, হ্যাঁ পুপি, তোমার ছেলেকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তৈরি করে আনো। আমি কি তৈরি করব রে? তোর ভাই তুই গিয়ে তৈরি কর। সে কি এখনো ছোট যে আমি তৈরি করব? কিসের তৈরি করানোর কথা বলছিস তুই? আমি তো তৈরি হয়ে এসেছি, বরং তোর বিয়ে তুই তো তৈরি হয়ে আসিস নি মনে হচ্ছে। আমার বিয়ে তোকে কি বললো? আজ তোর বিয়ে। জামিল যেন আকাশ থেকে পড়ল। সে কিছুই না বুঝে বলে উঠল, মানে কি বাজে বকছিস? তোকে বলেছিলাম না তুই না এলে বিয়ে বন্ধ করে দেবো। আরে বোকা, বিয়েতে যদি বরে না আসে তাহলে বিয়েটা কি করে হবে? আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে রইলাম। সাজিদ মৃদু হেসে বলল, আমি জানি তুই ছায়াকে ভালোবাসিস। প্রথমেই সন্দেহ হয়েছিল, তারপর যেদিন তোদের বাড়িতে গেলাম ফুপিকে নিয়ে বিয়ের শপিং করতে, সেদিন ফুপি আর পোপার কিছু কথা আমি আড়াল থেকে শুনে নেই। আর সেদিনই আমি ছায়ার সাথে কথা বলি এ নিয়ে, আর ওকে বুঝিয়ে সব ম্যানেজ করি। জামিলের চোখে খুশির জল চলে এসেছে। সে সাজিদকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস ভাই, আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। কিন্তু আমি তোর পছন্দের মানুষকে কেড়ে নিতে পারবো না। ছায়া আমার ভালো বন্ধু, আর বন্ধু হয়ে থাকবে, কিন্তু তুই আমার ভাই, আর আমি চাই আমার বন্ধু আমার বন্ধুর মতো ভাইয়ের বউ হোক। এতে আমি বেশি খুশি হব। কিন্তু ছায়া কি আমাকে মেনে নেবে? সে নিশ্চয়ই তোকে পছন্দ করে। ছায়াও আমাকে বন্ধুর মতোই পছন্দ করে, তাই এই বন্ধুর কথা ছায়াও ফেলতে পারেনি। এবার দয়া করে তুইও আমার কথা রাখ, আর ছায়াকে বিয়ে করে সুখী হ। জামিল মৃদু হেসে মাথা নাড়ল। সেদিন ছায়া আর জামিলের বেশ নাটকীয়তার সাথেই বিয়েটা হয়ে যায়। রুমা সব শুনে অবাক হয়ে যায়। মাই গড, এত রোমাঞ্চকর ছিল ম্যাডামের বিয়ে। তা জামেল স্যার বিয়ের পর কি আপনি ম্যাডামকে প্রপোজ করেছিলেন নাকি ম্যাডাম করেছিল? জামিল মৃদু হেসে বলল, সেই সৌভাগ্য আমার কোথায়? আমি প্রপোজ করেছিলাম। কি রে সাজিদ, আমারটা তো এতক্ষণ বেশি শেষ নিয়ে বললি, এবার আমি তোরটা বলি। সাজিদ অবাক হয়ে বলল, আমার আবার কি বলবি? জামিল সরাসরি রুমার সামনে বলে দিল, এই যে তুই রুমাকে দেখে টাসকি খেয়েছিস। সাজিদের নাকে মুখে উঠেছে। রুমা কিছু বুঝতে না পেরে বলল, টাস্কি কি স্যার? শুধু বাংলায় বলে দিচ্ছি, ও তোমাকে পছন্দ করে ফেলেছে। এবার বাকিটা তোমরা বোঝাপড়া করে নাও। আমি বাড়ি গেলাম। বলেই জামিল উঠে চলে গেল। আর সাজিদ আর রুমা একে অপরের দিকে তাকিয়ে লাজুক হেসে ফেলল। সমাপ্ত। গল্পটি কাল্পনিক। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের গল্পটা এই পর্যন্তই।
পরবর্তী গল্প আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম আরও গল্প পেতে আমাদের আলম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।